আচ্ছা, আজকে তোমাদেরকে আমি শিখন সঞ্চালন সম্পর্কে ধারণা দেব। এটা তোমাদের 4th ইউনিটে আছে। শিখন সঞ্চালন বলতে কি বোঝায় তোমাদেরকে আগে জানতে হবে। তা দেখো, শিখন সঞ্চালন বলতে কি বোঝায়। শিখন সঞ্চালন বলতে বোঝায় যে যখন কোনো পূর্বের অভিজ্ঞতা বা পূর্বের কোনো জ্ঞান যখন আমার পরবর্তী কোনো কাজকে প্রভাবিত করবে, তখনই হয় শিখন সঞ্চালন। অর্থাৎ শিখন সঞ্চালনটা কি? শিখন সঞ্চালন হলো অভিজ্ঞতা স্থানান্তরকরণের একটি প্রক্রিয়া। এটাকে আমরা অন্যরকমভাবে আবার বলতে পারি, যেমন বলতে পারি ট্রান্সফার মে বি ডিফাইন্ড অ্যাজ এ প্রসেস অফ এক্সটেন্ডিং অ্যান্ড অ্যাপ্লাইং বিহেভিয়ার। অর্থাৎ কি? আচরণের প্রয়োগ ও প্রসারিত করার প্রক্রিয়াই হলো সঞ্চালন। তা শিখন সঞ্চালনের মধ্যে কি মাধ্যমে কি হয়? অ্যাকচুয়ালি যেটা হয়, যেটা আমাদের পূর্ববর্তী কোনো কাজের অভিজ্ঞতা আমার পরবর্তী কোনো কাজকে প্রভাবিত করবে। মানে পূর্বে তুমি যেটা শিখেছো সেই বিষয়টা তোমার পরবর্তী কোনো কাজে হেল্প করবে, সেই শিখনটাই তোমার পরবর্তী শিখনকে ত্বরান্বিত করবে। এই গেল আমাদের শিখন সঞ্চালন। তো দেখো, শিখন সঞ্চালনের এবার আমরা প্রকৃতি নিয়ে আলোচনা করব। শিখন সঞ্চালন প্রকৃতি সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই যেটা বলতে হবে, শিখন সঞ্চালন যেহেতু একটি প্রক্রিয়া, তার জন্য এটি চলমান। শিখন সঞ্চালন হলো কি? অভিজ্ঞতা স্থানান্তরকরণের প্রক্রিয়া। শিখন সঞ্চালনের মধ্যে দিয়ে কি হয়? বিষয়বস্তুর বিমূর্তকরণ ঘটে। আর একটা কি হয়? শিখন সঞ্চালন বিষয়বস্তুকে পূর্বে আয়ত্ত করতে সাহায্য করে। মানে শিখন সঞ্চালন হতে গেলে তোমাকে বিষয়বস্তুটাকে পূর্বে কিন্তু আয়ত্ত করতে হবে। এখানে অর্জিত অভিজ্ঞতার উচ্চতর প্রবাহমানের দিকটাকে নির্দেশ করে। মানে তুমি যদি বর্ণমালা শেখো, তবে তুমি সেই বর্ণমালা দিয়ে আবার বাক্য গঠন করবে। এবার চলে এসো আমরা শিখন সঞ্চালনের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। শিখন সঞ্চালনকে মূলত আমরা কি করি? দুভাগে ভাগ করে থাকি। একটা হলো লো রোড ট্রান্সফার, একটা হলো হাই রোড ট্রান্সফার। শিখন সঞ্চালনকে আমরা মূলত দুভাগে ভাগ করে থাকি। একটা হলো কি লো রোড ট্রান্সফার, একটা হলো হাই রোড ট্রান্সফার। তা লো রোড ট্রান্সফারটা কি? লো রোড ট্রান্সফার কি? যে অর্জিত অভিজ্ঞতা পুনঃ পুনঃ অনুশীলনের মধ্য দিয়ে যখন তুমি পরবর্তী সমজাতীয় কোনো কাজের ক্ষেত্রে প্রয়োগ করবে। যেমন সাপোজ ধরো কেউ কম্পিউটার বারবার করে প্র্যাকটিস করছে, কম্পিউটারে প্রতিদিন কেউ কাজ করে, তাহলে সেই মানুষটা কী করবে? তাকে যদি তুমি ডেস্কটপে ল্যাপটপে বসিয়ে দাও, সে কিন্তু অনায়াসে কাজ করতে পারবে। সমজাতীয় কাজ মানে সে কম্পিউটারে করেছে, আবার একই কাজ ওগুলো ল্যাপটপ ডেস্কটপে যে কাজটা একই, এটাকে বলা হয় কি? অ্যাকচুয়ালি আমাদের লো রোড ট্রান্সফার। এখানে কিন্তু কোনো প্রতিফলিত চিন্তন বা রিফ্লেক্টিভ থিঙ্কিং যেটাকে আমরা বলি, সেটা কিন্তু এখানে কাজে লাগবে না। কেমন? আর একটা কি হাই রোড ট্রান্সফার, এটাকে আমরা কি বলি? যেখানে কি হয়, পূর্বের অর্জিত অভিজ্ঞতাটা যখন আমাদের কম সাদৃশ্যযুক্ত কোনো কাজের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। যেখানে কি করি আমরা? কম সাদৃশ্যযুক্ত কাজ মানে কাজটা একটু ওটার থেকে বেশি কঠিন, মানে একই ধরনের কিন্তু সমগোত্রীয় কোনো কাজ না, সেই কাজের ক্ষেত্রে যে আমাদের শিখনটা হয় সেটা আমাদের অ্যাকচুয়ালি হাই রোড ট্রান্সফার। তা হাই রোড ট্রান্সফারের ক্ষেত্রে কীভাবে আমরা কাজ করতে পারি? ধরো প্রথমে আমরা কি করি? উপপাদ্য শিখি, তারপর আমাদের কি করি? জ্যামিতিক সমস্যার সমাধান করি। তা জ্যামিতিক যে সমস্যার সমাধান করতে গিয়ে আমরা কি করি? উপপাদ্য যে তুমি শিখেছো সেই ধারণাটা কিন্তু ওখান থেকে তুমি নেবে। কিন্তু এক্ষেত্রে কি হয় দেখো, উপপাদ্যের যে ধারণা আর জ্যামিতিক যে সমস্যা, এটার পরিস্থিতি কিন্তু এক না, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। সেটা তোমাকে হেল্প করবে, উপপাদ্যের যে ধারণাটা সেটা জ্যামিতিক ক্ষেত্রে তোমাকে হেল্প করবে। এই হেল্পটা তোমার কিভাবে হবে? তুমি এখানে রিফ্লেক্টিভ থিঙ্কিং কিন্তু তোমাকে পুরোপুরি অ্যাপ্লাই করতে হবে, প্রতিফলিত চিন্তা তোমাকে কাজে লাগাতে হবে। এইভাবে কিন্তু আমাদের এই দুটো হয়। এছাড়া দেখো, শিখন সঞ্চালনকে আমরা আরও দুটো ভাগে ভাগ করি। একটা হলো সন্নিহিত শিখন সঞ্চালন, একটা হলো কি দূরবর্তী শিখন সঞ্চালন। সন্নিহিত বলতে কি? দুটো কাজের মধ্যে কাঠিন্য মান খুব কম থাকবে। যেমন কি আমি আগেই বললাম কম্পিউটার আর একটা হলো ডেস্কটপ। আবার দূরবর্তী যে সঞ্চালন, সেখানে কি বলা হয়? দুটো কাজের মধ্যে কাঠিন্যের মান অনেক বেশি হবে। যেমন কেউ শুধু পেন্সিল দিয়ে ছবি আঁকা আর কম্পিউটারে গ্রাফিক্সে ছবি আঁকা, আকাশ পাতাল পার্থক্য, একটা ব্যবধান, অনেক বেশি এটা টাফ। কেমন? এবার চলে আসো শিখন সঞ্চালন সম্পর্কিত নানা তত্ত্ব রয়েছে আমাদের। যেমন কি দেখো, মানসিক শৃঙ্খলার তত্ত্ব, অভিন্ন উপাদান তত্ত্ব, সামান্যীকরণের তত্ত্ব, গেস্টাল্ট তত্ত্ব, এরকম প্রচুর তত্ত্ব রয়েছে। তার মধ্যে দেখো গেস্টাল্ট থিওরিটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। গেস্টাল্ট থিওরি অ্যাকচুয়ালি ওয়ার্ডিমর, কাফকা এরা মতবাদের প্রবক্তা। গেস্টাল্ট শব্দের অর্থ হলো অবয়ব বা কাঠামো। এখানে কি বলা হয়? অন্তর্দৃষ্টি শিখনের কথা বলা হয়। অন্তর্দৃষ্টি মানে ভেতর থেকে দেখা। অ্যাকচুয়ালি কোনো বিষয়বস্তুকে যখন আমরা শিখবো বা দেখবো, তখন আমরা সমগ্রতার বিচারে বিষয়বস্তুটাকে দেখবো। আমরা কিন্তু আংশিকভাবে বিষয়বস্তুটাকে কখনোই দেখবো না, পুরোপুরি সম্পূর্ণভাবে দেখবো বা সমগ্র দিক থেকে আমরা ওটাকে পুরোপুরি পর্যবেক্ষণ করব। এই হয়ে গেল আমাদের গেস্টাল্ট থিওরি। এবার চলে এসো শিখন সঞ্চালনকে আমরা কীভাবে বৃদ্ধি করব। দেখো, শিখন সঞ্চালন বৃদ্ধি করার জন্য নানা রকম কৌশল বা টেকনিক্স রয়েছে। শিখন সঞ্চালন বৃদ্ধি করতে গেলে কিছু কিছু আমাদের কৌশল অবশ্যই অবলম্বন করতে হবে। যেমন দেখো, প্রথমেই যেটা কি, যে উদাহরণগুলো টিচাররা দেবে সেই উদাহরণগুলো যেন বাস্তব বা জীবন কেন্দ্রিক হয়। কেমন? এটা কিন্তু টিচারদেরকে মাথায় রাখতে হবে। এছাড়া কি হবে? শিক্ষণীয় বিষয়টিকে শিক্ষার্থীরা কিভাবে বাস্তবে প্রয়োগ করবে সেই ব্যাপারে কিন্তু শিক্ষক শিক্ষিকাদেরকে কিন্তু সাহায্য করতে হবে।
এছাড়া কি করবে, শিক্ষক শিক্ষিকারা অবশ্যই উদাহরণের সাহায্য নেবে। শিক্ষক শিক্ষিকারা যেটা করবে সেটা হলো যে শিক্ষার্থীদের উদ্ভাবনী ক্ষমতাটাকে তাদেরকে জাগিয়ে তুলতে হবে, তাদের প্রতিফলিত চিন্তন প্রকাশের সুযোগ করে দিতে হবে, তবে কিন্তু শিক্ষণ সঞ্চালন ত্বরান্বিত হবে। এছাড়াও কি হবে, সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, শিক্ষক শিক্ষিকাদের ভাবতে হবে ভবিষ্যতে যাতে শিক্ষার্থীরা যে শিক্ষণীয় বিষয়টাকে প্রয়োগ করতে পারে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটা অবশ্যই দরকার। এছাড়া শিক্ষার্থীদের মুখস্থ বিদ্যার উপর জোর দিতে তারা মানা করবেন, তাদের বোধগম্যতাটাকে বেশি গুরুত্ব দেবেন তারা। এছাড়াও দেখো, শিক্ষণ সঞ্চালনের জন্য আরও মূলত 3টে স্তর রয়েছে বৃদ্ধি করার জন্য, যেটাকে আমরা একটা কি অর্জন স্তর একটা রয়েছে আমাদের, একটা সংরক্ষণ স্তর, আর একটা হলো সঞ্চালন স্তর। তা এই 3টে স্তরের মধ্যে শিক্ষণ সঞ্চালনটাকে আমরা বৃদ্ধি করতে পারি। তা মোটামুটি আমাদের শিক্ষণ সঞ্চালন সম্পর্কে একটা ছোট্ট ধারণা তোমাদের আমি দিলাম, এটা তোমরা মনে রাখবে, নিজেরাও দেখবে। পরবর্তী ক্লাসে তোমাদের অন্য একটা কোনো টপিক নিয়ে আমি আলোচনা করব। ধন্যবাদ।